আমাদের বুম দুর্বার কলম। ক্যানভাস খেলা করার জন্য নাম কি ধরে ফেলেছে? ধরেও ফেলেছে। ছেলেটার নাম কি জানি না। অসতো মা সাদ্গময় তমসো মা জ্যোতির্গোময় মৃত্যুর মা অমৃতম গোময়। ভজনের সুজনদের আমরা বরণ করে নেব। সাথে সাথে আমরা মাননীয় অতিথিবর্গের অভ্যর্থনার্থে আমরা একটি সোনালী সঙ্গীত। মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। যে মুরসালিন মোল্লা থেকে রত্না চ্যাটার্জি সবাই আমার ছাত্রী। এরপর আমরা বরণ করব আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি মাননীয় ডক্টর দিলীপ মজুমদার মহাশয়কে। বরণ করে নেবেন সুনীল মণ্ডল মহাশয়। সুনীল মণ্ডল মহাশয়। এরপর আমরা বরণ করব মহেশতলা মেলোডির নিউক্লিয়াস মাননীয় অনুপম নস্কর মহাশয়কে। বরণ করে নেবেন যার ফলে সাহিত্য নিয়ে যারা আছেন তাদের আমরা ভীষণ শ্রদ্ধা করি, তো তাদের হাত থেকে যে লেখাগুলো বেরোয় কোনো কোনো সময় পড়ি, সেগুলোতে নিজেকে তখন মনে হয় যে আমি যদি একটু পারতাম তো আমিও তো বোধহয় লিখতে পারতাম। আমাদের কাছে আর আমরা যে 25শে বৈশাখ পালন করি, সব ঠাকুর পুজো করি। ঠাকুর হলে একটা সুবিধে, ঠাকুর বিশাল বড়, তার সম্পর্কে আর কিছু জানতে হবে না, বুঝতে হবে না, কিন্তু ঠাকুর এইটাই হচ্ছে খুব মুশকিল ব্যাপার। অথচ আশ্চর্যের ব্যাপার, আপনারা বলবেন যে এই কথা আপনি বলছেন, আপনি কি রবীন্দ্রনাথকে মানেন? হ্যাঁ, অবশ্যই মানি। আমাদের দেশে 19 আর 20 শতকে অনেক বড় বড় লোক জন্মেছে, তার মধ্যে রবীন্দ্রনাথের একটা বিশেষ স্থান আছে। কি জানেন? রবীন্দ্রনাথ অনেক দূর পর্যন্ত দেখতে পেতেন, অনেক দূর। এটা খুব কম মানুষই দেখেছেন। একটাই জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আজকের দিনে সবচেয়ে বড় সংকট হচ্ছে পরিবেশের সংকট। আপনারা হয়তো বর্তমানের তাগিদে আগামী দিনটাকে দেখতে পাচ্ছেন না, কিছু কিছু বুঝতে পারছেন। কলকাতা আমাদের ভাগীরথীর পাশে হওয়ার জন্য জলের সংকট নেই, কিন্তু মুম্বাইতে যান, বেঙ্গালুরুতে যান, চেন্নাইতে যান, দিল্লিতে যান, জলের সংকট। আরো কত রকম কি আপনি ভাবুন তো। 6 ঋতু, আসলে 6 ঋতু কি আছে? একটি ঋতু আছে, তার নাম গ্রীষ্ম। আপনি দেখুন, হিমবাহের জল গলে গলে নদীগুলো উঁচু হয়ে যাচ্ছে, মন্দির মহাপ্রলয় হয়ে যায়।
এই ভবিষ্যৎটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু রবীন্দ্রনাথ দেখেছিলেন। সেটাই খুব আশ্চর্যের ব্যাপার আমার কাছে। রবীন্দ্রনাথ তো 1941 সালে মারা যান। 1941 সাল পর্যন্ত সারা পৃথিবীতে পরিবেশ এমন করে খারাপ হয়ে যায়নি, পরিবেশ অনেকটা স্বর্গ ছিল, কিন্তু তিনি অনুভব করেছিলেন এটা হতে যাচ্ছে, এটা ভয়ঙ্কর বিপর্যয় হতে যাচ্ছে, যন্ত্র মানুষের উপর আধিপত্য করবে। তা শুরু হয়ে গেছে চারিদিকে। এখন তো দেখছেন বহু ঘর গেরস্থালির কাজে রোবট ব্যবহার হচ্ছে, আরও নানা কিছু যন্ত্র আবিষ্কৃত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে একটা ব্যাপার হয়েছে, সেটা মানুষের উপর আধিপত্য করছে। এই গোটা ব্যাপারটা কীভাবে রবীন্দ্রনাথের চেতনায় ধরা দিয়েছিল। আমরা রবীন্দ্রনাথের সেই সব জিনিস করি না, এটা খুব দুঃখের ব্যাপার। এই যে একটু আগে নাচ হলো, দেখলাম সব জায়গায় হয়। আমি হিসেব করে দেখেছি রবীন্দ্রনাথের 125-30টা কবিতা আর 150টার মতো গান আর গোটা চারেক নৃত্যনাট্য ঘুরে ফিরে সব জায়গায় হয়, কিন্তু সেইগুলোতে কী বলা হচ্ছে তার কোনো কিছুই আমাদের মগজে ঢোকে না। আপনাদের এখানে একজন আছেন ডক্টর রবীন মণ্ডল, তার কাছে আমি শুনেছি তিনি ওই মিউজিক থেরাপি নিয়ে কাজ করছেন। রবীন্দ্রনাথের গান এবং নাচ এটা মিউজিক থেরাপির কত কাজে সেটা আমরা অল্প স্বল্প করে জেনেছিলাম, সে নিয়ে কিন্তু কোনো চর্চা নেই। ওই যে বললাম যে তিনি পদবিতার ঠাকুর আমাদের কাছে হয়ে গেছেন ঠাকুরকে আমরা পুজো করব। 25শে বৈশাখ হলে ওই 125টা কবিতা আর 150টা গান গোটা চারেক নৃত্যনাট্য করব। তার শেষ রবীন্দ্রনাথকে বোঝার দরকার নেই, পড়ার দরকার নেই, বোঝার কথা। আমার মনে হয় রবীন্দ্রনাথ তো শুধু কবিতার গান লেখেননি, অসংখ্য প্রবন্ধ লিখেছেন, অসংখ্য চিঠি লিখেছেন গদ্যে। রবীন্দ্রনাথের গদ্য আমাদের বঙ্গদেশের 1% মানুষ পড়ে কিনা আমার সন্দেহ আছে, অথচ সেই প্রবন্ধে তিনি আধুনিক যুগের সব সমস্যাগুলোকে ছুঁয়ে গেছেন। এই যে আজকে প্রাদেশিকতার জিগি, বিভাজনের জিগি রবীন্দ্রনাথের চেতনায় সেটা ধরা পড়েছিল। এই যে যুদ্ধের আবহ, রবীন্দ্রনাথ বলছেন যুদ্ধ কারা লাগায়, যুদ্ধ লাগানো হয়, কারা লাগায়, রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, চড়া নারীওয়ালা লোকেরা যুদ্ধ লাগায়। তার মানে এই চড়া নারীওয়ালা লোকেরা এক ধরনের স্বার্থান্বেষী মানুষ, যুদ্ধ তারাই করে। যুদ্ধের শিকার হয় সাধারণ মানুষ আর লাভ হয় ওই চড়া নারীওয়ালা লোকের। রবীন্দ্রনাথ যুদ্ধ সম্পর্কে ভেবেছেন, প্রাদেশিকতা সম্পর্কে ভেবেছেন, জাতির সমস্যা সম্পর্কে ভেবেছেন, পরিবেশ সমস্যা সম্পর্কে ভেবেছেন। এগুলো সব লেখা আছে তার গদ্য রচনায় বেশি করে। কিছু কিছু নাটকে গানে এসেছে। ভাবতে পারেন আমি যে একটু আগে বললাম যে 6টা ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, আজকে বাকি 5টা ঋতু লোপাট হয়ে গেছে, শুধু গ্রীষ্ম। আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ঋতুরঙ্গ করছেন, ভাবা যায়। তখন সবাই, এমনকি গান্ধীজিও পর্যন্ত বলেছেন এসব তো কবির খেয়াল। না মশাই, কবির খেয়াল নয়, এটা দূরদর্শীর চিন্তা। শান্তিনিকেতনে হল কর্ষণ উৎসব করছেন। আপনি ভাবুন শান্তিনিকেতনটাকে বেছে নেওয়ার কারণ কি? অবশ্য আজকের শান্তিনিকেতন দেখলে বোঝা যাবে না, আজকে সেখানে চারদিকে প্রাচীর, গাড়ি ঘোড়া, ফুচকাওয়ালা, সাংঘাতিক শান্তিনিকেতন। তার সময় যে শান্তিনিকেতন ছিল, কেন তিনি করেছিলেন? অনেক গভীর চিন্তা করে। শুধু তো সেখানে গাছপালা নেই, আছে জনজাতি সাঁওতালরা, আছে কোপাই, আছে খোয়াই, এই সবগুলোকে নিয়ে একটা প্রাকৃতিক পরিমণ্ডলে আনতে চেয়েছে। আমাদের ছেলের অভিভাবকেরা এবং কিছু কিছু শিক্ষকেরা যখন রচনা লিখতে দেওয়া হয়, রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম ফাটিয়ে লেখে। তিনি ফুল ভালোবাসতেন, চাঁদ আরে না মশাই, রবীন্দ্রনাথের ভালোবাসা তো সেই প্রকৃতি প্রেম নয়। একবার ছিন্নপত্র পড়ুন, কি বলছেন? আমি প্রকৃতির সঙ্গে এক হয়েছিলাম, আমার উপর ঘাস উঠত, আমার উপর গাছ উঠত, গাছে হিল্লোল বইতো। ভাবুন কোথায় গেছেন তিনি। আমি প্রকৃতির অঙ্গ, প্রকৃতি বিযুক্ত মানব জীবন
হচ্ছে অভিশপ্ত জীবন। আপনাদের এখানে এসে দেখছি চতুর্দিকে নারকোল গাছ, অমুক টমুক। 10 বছর বাদে দেখবেন এগুলো থাকবে না, সব অট্টালিকা উঠবে। রবীন্দ্রনাথ বলেছে, ইটের পরে ইট, মাঝেতে মানুষ ইট, নাহি কো ভালোবাসা, নাহি কো মায়া। আরে বাস্তবিক কথা নয়। প্রকৃতি মানুষকে শুশ্রূষা দেয়, আরাম দেয়, এক ধরনের থেরাপির কাজ করে। এই কথাটা উনি বহুবার বলেছেন। শুধু কি তাই, বনবাণী বলে যে বইটা আছে তার প্রথম কবিতাটা বৃক্ষ বন্দনা। কি বলছেন সেখানে? তুমি বৃক্ষ আদি প্রাণ, বৃক্ষ আদি প্রাণ। তার বন্ধু জগদীশ সেটা আবিষ্কার করলেন নিজের তৈরি যন্ত্র দিয়ে, যে হ্যাঁ গাছেরও প্রাণ আছে। এটা কি জানেন? এটা একটা মজার ব্যাপার বলি। এই প্রকৃতি সম্পর্কে পাশ্চাত্য দেশের ধারণা আর আমাদের দেশের ধারণার মধ্যে অনেক তফাৎ আছে। পাশ্চাত্য দেশে প্রকৃতিকে ভোগ করা, শোষণ করা, প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার মানসিকতা তার দেশের দর্শনে, সাহিত্যে, প্রায় সব জায়গায়। আর আমাদের দেশের দর্শনে, সাহিত্যে প্রকৃতি সম্পর্কে একটা হোলিস্টিক অ্যাটিটিউড, একটা সর্বাত্মক দৃষ্টি। ওই যে আমাদের তপবনের কনসেপ্টটা, রবীন্দ্রনাথের প্রবন্ধ আছে তপবন। কেন? সেখানে শুনতে বেশ কবি কবি লাগে, যে সমস্ত মানুষ সেখানে তপবনে গিয়ে